ধর্মেন্দ্র তো ঝাঁকি হয়, নরেন্দ্র अभी বাকি है। ধর্মেন্দ্রের নামের আগে প্রাক্তন বসেছে, নরেন্দ্রের নামের আগেও প্রাক্তন বসবে। শুভেন্দু অধিকারী তো বাচ্চা ছেলে। শুভেন্দু অধিকারীর বড়দা মোদি পয়সা খাওয়ার জন্য, এই জায়গায় নোট কামানোর জন্য আইন বানিয়েছিলেন, ইলেকট্রাল বন্ডের আইন, মাল কামানোর জন্য। মোদির ওই আইন সুপ্রিম কোর্টে লড়াই করে আমরা বাতিল করেছি। শুভেন্দু অধিকারীর বড়দার আইন যদি আমরা আইনের পথে বাতিল করিয়ে থাকতে পেরে থাকি, তাহলে ছোটো ভাই শুভেন্দু অধিকারীর অগণতান্ত্রিক বেআইনি আইনকেও আমরা আদালতে বাতিল করাতে পারবো। ইতিমধ্যে তার জন্য মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট অব্দি আমরা এই লড়াই লড়বো। আমরাও চাই না ভারত বাংলাদেশ পাকিস্তান হোক। পরিষ্কার কথা, সিপিআইএমের বক্তব্য, আমরা কোনো বাংলাদেশ পাকিস্তানের ঢঙে, নেপালের ঢঙে সরকার পরিবর্তন চাই না। আমরা কোনো মতেই চাই না যে রাস্তায় লোকজন নামবে, তারা প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে থাকবে, পার্লামেন্ট ঘিরে ধরবে, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে থাকবে, তারপরে প্রধানমন্ত্রী পদত্যাগ করবে, সরকার পাল্টে যাবে, ইন্টারিম গভর্নমেন্ট করবে আর্মি, তারপর সরকার পাল্টে। কোনো মতেই আমরা এসব চাই না। মোদির হার শুরু হলো, মোদির পরাজয় শুরু হলো। এর আগে কৃষক আন্দোলনের কাছে হেরেছিলেন, এবার ছাত্র আন্দোলনের কাছে হারলেন। কিন্তু এইটুকু বলতে পারি যে ধর্মেন্দ্র তো ঝাঁকি হয়, নরেন্দ্র अभी বাকি है। ধর্মেন্দ্রের নামের আগে প্রাক্তন বসেছে, নরেন্দ্রের নামের আগেও প্রাক্তন বসবে। গতকাল কলকাতাতে যে প্রোগ্রাম করা হয়েছিল ছাত্র আন্দোলন, সেখানে দেখা গেছে কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়। তাদেরকে দেখার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন যে শুক্রবারটা এই ঘটনাটা ঘটেছে। কী বলবেন? দেখুন, এখন তো ববি হাকিম আর জাভেদ খানের মতো অনেক শুক্রবারই গলায় বকলেস পরে বকলেস পরা বিরোধী হয়েছে। তো জানি না শুভেন্দু অধিকারী এই জাভেদ খান আর ববি হাকিমদের মাধ্যমে কিছু লোকজনকে ঢুকিয়েছিল কিনা এজেন্ট প্রভোকেটারের কাজ করতে। একটু আগে বামপন্থী ছাত্ররা সাংবাদিক সম্মেলন করেছে, যেখানে তারা দেখিয়েছে মৌলালিতে একটা বাড়ির মাথার ওপর থেকে বিজেপির লোকেরা ইট ছুঁড়ে সেই মিছিলের মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করেছিল। এসএফআই গতকাল জন্ম নেওয়া কোনো সংগঠন নয়। 1970 সাল থেকে নিয়ে আজকে পর্যন্ত গত 56 বছরে এসএফআই অসংখ্য মিটিং মিছিল করেছে। কোনো দিন এসএফআইয়ের কোনো মিটিং মিছিলে কখনো কোনো সাংবাদিককে আক্রান্ত হতে হয়নি, মার খেতে হয়নি। কেন এই ঘটনা আমাদের রাজ্যে ঘটলো, এইটা জানা বিজেপি বা বিজেপি সমর্থকদের থেকেও আমাদের জন্য বেশি জরুরি। এবং তার জন্য আমরা সব রকমভাবে আমাদের কাছে যা ফুটেজ আছে, সত্যিকারের মানে যারা সংবাদ মাধ্যম তাদের ক্যামেরায় যে ফুটেজ ধরা পড়েছে, সব কিছু নিয়ে তদন্ত করে একেবারে অপরাধীদেরকে স্পেসিফিক্যালি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এটা বিজেপির জন্য নয়, এটা আমাদের জন্য বেশি জরুরি। আমরা চাই সরকার এই কাজটা করুক, কিন্তু সেইটাকে করে শুভেন্দু অধিকারী শুক্রবারই শনিবারই করে প্রমাণ করছেন যে ওদের এর বেশি আর কিছু বলার নেই, ওদের এর বেশি আর কিছু করার নেই। নরেন্দ্র মোদীর চামচাগুলো গতকাল রাত্রিবেলা পর্যন্ত বলে গেছে যে ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছে তারা নাকি ডিপ স্টেট দ্বারা ফান্ডেড, তারা নাকি বাংলাদেশ থেকে টাকা পাচ্ছে, তারা নাকি পাকিস্তান থেকে টাকা পাচ্ছে, তারা নাকি চায়না থেকে টাকা পাচ্ছে। তারপরে আমরা দেখলাম গতকাল রাত্রিবেলা পর্যন্ত এত ডিপ স্টেট বাংলাদেশ, পাকিস্তান, চায়নার গল্প শুনিয়ে আজকে সকালবেলা ল্যাজ গুটিয়ে ধর্মেন্দ্র প্রধান পালাতে বাধ্য হলো। এখন আবার সেই মোদির জুতোচাটা কিছু দালাল এখন বলছে যে এর ফলে সরকারের ওপর নাকি ছাত্রদের আস্থা আছে, এর থেকে প্রমাণিত হলো। আরে ছাত্রদের দাবির কাজে সরকারকে মাথা নত করতে হলো। ওরা ভেবেছিল যে মোদিকে কেউ হারাতে পারবে না, বিজেপিকে কেউ হারাতে পারবে না। বিজেপি পরাজিত হলো। বিজেপি যখন নিজের পরাজয় ঠেকা, এবং এটা আমি বলছি এটা বিজেপির পরাজয়ের শুরুয়াত। এখান থেকে বিজেপির হেরে যাওয়া শুরু হলো। সামনে 2029 আসছে, তার আগে উত্তরপ্রদেশ থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে রাজস্থান, একাধিক রাজ্যের ভোট আসছে। গোটা উত্তর ভারত বিজেপির বিরুদ্ধে যেভাবে বিক্ষোভ দানা বাঁধছে, বিজেপির নেতারাও এটা বুঝেছেন যে আজকে এই ইস্যুটা খালি ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, তার থেকে অনেক বেশি মানুষ এর ফলে। গতকাল আমরা দেখেছি এরা যেরকম কিছু গুন্ডা বদমাইশকে পাঠাতে পেরেছিল ওই বিক্ষোভে, তেমন আবার গতকাল আমরা দেখেছি জীবনে কোনো দিন মিটিং মিছিলে যাননি এরকমও বহু মানুষ, অনেক শিল্পী তারা ওই বিক্ষোভে যোগ দিয়েছিলেন। অতএব বিজেপিকে যে এখন মানুষ আর কেউ ভয় পাচ্ছে না, এটা বিজেপির জন্য ভয়ের কারণ। এখন নানা রকম শুক্রবারই শনিবারই বলে এখন এই ঐক্যকে ভাঙার চেষ্টা করবেন, কিন্তু শুধুমাত্র শুক্রবারীদের দাবিতে তো ধর্মেন্দ্র প্রধান পালালেন না। দেখা গেল যারা শুক্রবার নামাজ পড়ে, যারা শনিবার শনি পুজো করে, বড় ঠাকুরের পুজো করে, যারা সোমবার শিব ঠাকুরের পুজো করেন, যারা বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়েন, সেই সমস্ত পরিবারের ছেলেমেয়ে একসঙ্গে ধর্মেন্দ্র প্রধানকে তাড়িয়েছে। শুধুমাত্র শুক্রবারীদের দাবিতে তো ধর্মেন্দ্র প্রধান পালালেন না। দেখা গেল যারা শুক্রবার নামাজ পড়ে, যারা শনিবার শনি পুজো করে, বড় ঠাকুরের পুজো করে, যারা সোমবার শিব ঠাকুরের পুজো করেন, যারা বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়েন, সেই সমস্ত পরিবারের ছেলেমেয়ে একসঙ্গে ধর্মেন্দ্র প্রধানকে তাড়িয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন এদের জন্যই গুন্ডা দমন আইন চালু হয়েছে। তাহলে একটা সম্প্রদায়ের ওপরে এত টার্গেট কিসের? দেখুন, এটা মুখ্যমন্ত্রী যখন গুন্ডা দমন আইনটা চালু করেছিলেন, ঘোষণা করেছিলেন, তখন বলেছিলেন যে যারা নাকি এলাকায় নোটেড অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, যারা নাকি মানুষের ওপর লুটতরাজ করে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, তাদের জন্য নাকি গুন্ডা দমন আইন। গতকাল মিছিলে ঢুকে যারা ওই সাংবাদিকদের ওপর হাত তুলেছে,
তাদের আমরা কঠোরতম শাস্তি চাই। এই যে সাংবাদিক, তারা আমাদের ভাই বোন, তারা আমাদের সাধারণ পরিবারের ছেলেমেয়ে, এবং আমরা বামপন্থীরা 100বার এটা মনে করি, কোনো সাংবাদিক কী বলবেন সেটা সাংবাদিক ঠিক করেন না, তার চ্যানেলের এডিটর ঠিক করেন, মালিক ঠিক করেন। তার জন্য ফিল্ডে কাজ করা কোনো সাংবাদিক দায়ী নয়। তার গায়ে আঘাত লাগলে সে আঘাতটা আমাদের বুকে এসে লাগে। ফিল্ডে যে সাংবাদিকরা কাজ করেন, এমনকি আমাদের সামনে বুম নিয়ে অনেক সময় সরকারের হয়ে প্রশ্ন করতে বাধ্য হন, তারা বুমটা নামিয়ে রাখার পরে, ক্যামেরাটা বন্ধ করার পরে আমাদের কাছে নিজেদের যন্ত্রণার কথা জানান, যে আমরা বাধ্য হচ্ছি এই কথাগুলো বলতে, আমাদেরকে মালিক বাধ্য করছে, চ্যানেল কর্তৃপক্ষ বাধ্য করছে। আমরা সেটা খুব ভালো করে জানি। সেই কারণে কোনোদিন আমরা চাই না কোনো সাংবাদিকের গায়ে একটা আঁচল লাগুক, কিন্তু যারা এই কাজটা করেছে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। কিন্তু তা বলে তাদের তো নামে যাদেরকে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী, যে 5 জনের নাম আজকে বলেছেন, সেই 5 জনের কি হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আছে? এটা প্রমাণিত হয়েছে। সেই 5 জন কি এলাকায় খুব পরিচিত ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল শেখ শাহজাহানের মতো, কি অনুব্রত মণ্ডলের মতো এলাকার পরিচিত ক্রিমিনাল হিসেবে এতদিন ধরে নথিভুক্ত ছিল? তা যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি গুন্ডা দমন আইনটাকে এনেছিলেন এক ধরনের গুন্ডাকে ইঙ্গিত করে। আজকে যে যা অপরাধী করুক না কেন, আপনি ভারতের সংবিধানের বাকি সমস্ত আইনকে সরিয়ে রেখে যদি একটা আইনে মামলা করেন, এর থেকে বোঝা যাচ্ছে যে আপনার আসল উদ্দেশ্যটা কী। কিন্তু দেখুন, আমি এটাকে নিয়ে তাও খুব বেশি গুরুত্ব এই কারণে দিচ্ছি না, কেননা এই অগণতান্ত্রিক আইনকে আমরা আদালতে চ্যালেঞ্জ করেছি। শুভেন্দু অধিকারী তো বাচ্চা ছেলে, শুভেন্দু অধিকারীর বড়দা মোদি পয়সা খাওয়ার জন্য, এই জায়গায় নোট কামানোর জন্য আইন বানিয়েছিলেন, ইলেকট্রাল বন্ডের আইন, মাল কামানোর জন্য। মোদির ওই আইন সুপ্রিম কোর্টে লড়াই করে আমরা বাতিল করেছি। শুভেন্দু অধিকারীর বড়দার আইন যদি আমরা আইনের পথে বাতিল করিয়ে থাকতে পেরে থাকি, তাহলে ছোটো ভাই শুভেন্দু অধিকারীর অগণতান্ত্রিক বেআইনি আইনকেও আমরা আদালতে বাতিল করাতে পারবো। ইতিমধ্যে তার জন্য মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট অব্দি আমরা এই লড়াই লড়বো। সুতরাং এই আইন ওরা আমার দেখাতে পারে, কিন্তু এটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। কিন্তু তার মানে এই নয় যে সাংবাদিকদের গায়ে হাত পড়েছে, যারা হাত দিয়েছে তারা ছাড় পাবে। তাদের অপরাধের জন্য যে আইন সঠিকভাবে প্রযোজ্য ভারতের সংবিধান মেনে, সেই আইনে তাদের শাস্তি হোক, এটা আমরা দাবি করছি, এটা আমরা চাই। নামবেন কে বারণ করেছে? কেন্দ্রের সরকার ওর, রাজ্য সরকার ওর। তারপরে যদি উনি আন্দোলন করতে চান, আমার ধারণা উনি আমাদের সঙ্গেই মোদির বিরুদ্ধে আন্দোলন করতে চান, করবেন। এবং তিনি আজকে বিধানসভায় বললেন যে সিপিএমের কোনো ছাত্র সংগঠন নেই। সেই দেখো, এইসব ছেলে মানুষই কথার কোনো উত্তর হয় না। সিপিএমের কোনো নেতার ওনার মতো অতগুলো সংগঠন করার অভিজ্ঞতা নেই, এটা সত্যি। কখনো কংগ্রেসের সংগঠন করবো, তারপর তৃণমূলের সংগঠন করবো, তারপর বিজেপির সংগঠন করবো, অত অভিজ্ঞতা সিপিএমের কোনো নেতার নেই। তার বাইরে বামপন্থী যা ছাত্র সংগঠন যে এখানে আছে। তবে সত্যি কথা, আবার একদিক থেকে দেখতে গেলে ঠিকও বলেছেন, সিপিএমের কোনো সিপিএমের কেনা কোনো ছাত্র সংগঠন নেই। যাদেরকে ইঙ্গিত করে হয়তো উনি বলেছেন, সেই এসএফআই একটা স্বাধীন ছাত্র সংগঠন। বামফ্রন্ট সরকারের সময় এরকম হয়েছে, কিছু প্রশ্নে বামফ্রন্ট সরকারকেও সমালোচনা করেছে এসএফআইও সিপিএমের কোনো হুকুমজারিতে চলে না। কিন্তু যেখানে লড়াই করা, সেখানে আপনারা দেখেছেন দিল্লিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওখানে লড়াই করেছে ঐশীরা। এসএফআইয়ের নেতা নেত্রীরা তারা অনশন করেছে, তারা ওখানে লড়াই করেছে, সব কিছু করেছে। গোটা দেশ জুড়ে জেএনইউ থেকে শুরু করে জামিয়া মিলিয়া থেকে শুরু করে সব জায়গায় লড়াই রয়েছে। এসএফআইয়ের কথা বলার জন্য এসএফআই নেতৃত্বরা রয়েছেন, আমি সেটা বলার অধিকারীও নই, আমি সেটা বলছিও না। তবে এইটুকু বলতে পারি, কোনো ছাত্র সংগঠন কোথাও আছে কি না আছে তাই ভেবে আপনি কি করবেন? আপনার তো এডুকেশন মিনিস্টার পালালো, গতকাল রাত দিতে বলেছিলেন যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবে না, পদত্যাগ করবে না। পালাতে হলো তো ধর্মেন্দ্র প্রধানকে। আমি বলছি ধর্মেন্দ্র গেছে, এবার কিন্তু নরেন্দ্র যাবে। এবার তিনি বললেন যে বাম নেত্রীরা উস্কানি দিয়েছে বোতল নিয়ে আসার জন্য, যার ফলে পুলিশদেরকে বোতল ছুঁড়েছে। দেখুন, এইগুলো ওনার বর্দি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার বর্দি এসব বলতেন, এখন ছোটো ভাই বলছে। এগুলো দেখুন, ওই এক পাঠশালার ছাত্রছাত্রী একই কথা বলবেন, এটা আমাদের বলার কিছু নেই। শুনুন, সঙ্গে পুলিশ থাকলে না, এটা অনেক কিছু বলে দেওয়া যায়। সঙ্গে পুলিশ থাকলে অনেকের ওপর অনেক দোষ চাপিয়ে দেওয়া যায়। আর পুলিশ চলে গেলে কী অবস্থা হয়, সেটা মমতা ব্যানার্জিকে দেখে শিখতে হয়। সেই কারণে বলছি যে পুলিশের ক্ষমতায় এত বোধহয় না ওরাই ভালো। দিলীপ ঘোষ তিনি বলছেন ভারতকে বাংলাদেশ পাকিস্তান হতে দেবো না। আমরাও চাই না ভারত বাংলাদেশ পাকিস্তান হোক। পরিষ্কার কথা, সিপিআইএমের বক্তব্য, আমরা কোনো বাংলাদেশ পাকিস্তানের ঢঙে, নেপালের ঢঙে সরকার পরিবর্তন চাই না। আমরা কোনো মতেই চাই না যে রাস্তায় লোকজন নামবে, তারা প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে থাকবে, পার্লামেন্ট ঘিরে ধরবে, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে থাকবে, তারপরে প্রধানমন্ত্রী পদত্যাগ করবে, সরকার পাল্টে যাবে, ইন্টারিম গভর্নমেন্ট করবে আর্মি, তারপর সরকার পাল্টে। কোনো মতেই আমরা এসব চাই না। আমাদের দেশটা আমাদের দেশ, এটা ভারতবর্ষটা পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, নেপাল নয়। আমরা চাই ভোটের মাধ্যমে সাংবিধানিক পদ্ধতিতে সরকার পরিবর্তন হোক। এই নিয়ে সিপিআইএমের এই ব্যাপারে কোনো দ্বিমত নেই সিপিএমের মধ্যে। অন্য কেউ যদি আশা করেন, এই স্বপ্ন দেখেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতে সরকার পরিবর্তন করবে, সিপিএম তার বিরোধী। কিন্তু আমরা পাশাপাশি এটাও বলছি, যাতে মানুষের এই ভারতের এই পবিত্র গণতান্ত্রিক কাঠামোর ওপর আস্থা থাকে, তার জন্য
এই গণতান্ত্রিক ব্যবস্থার নিরপেক্ষতাটা বজায় থাকা জরুরি। বাংলাদেশটা একদিনে বাংলাদেশ হয়নি, পাকিস্তান একদিনে পাকিস্তান হয়নি, ওদিকে নেপাল একদিনে নেপাল হয়নি। যখন দেখা গেছে যে ওখানে স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ছে, সরকারে থাকা দল বাংলাদেশে যেরকম বছরের পর বছর ভোটের নামে প্রহসন হচ্ছে, বিরোধীরা কাঁধে কাঁধ মিলিয়ে ভোটে লড়াই করতে পারছে না, সরকারের এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে বিরোধীদেরকে একঘরে করে কোণঠাসা করে সরকারি দলই কার্যত বিনা বাধায় নামকা বাস্তে একখানা ভোটের নামে প্রহসন করে বছরের পর বছর ক্ষমতায় থাকছে। একটা সময় ওখানকার মানুষ মনে করেছেন যে তাহলে বোধহয় ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের আশায় থাকলে হবে না, তাই আমাদেরকে রাস্তায় নেমে সরকার পরিবর্তন করতে হবে। আমরা চাই না ভারতবর্ষে একজন মানুষেরও এটা মনে হোক, আমরা তার বিরোধী। সেই কারণেই ভারতীয় ইলেকশন কমিশন থেকে শুরু করে যাবতীয় কেন্দ্রীয় এজেন্সি, ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার যাবতীয় সংস্থার সেই নিরপেক্ষতা বজায় থাকা, ভারতের গণতন্ত্রের সেই ফেয়ারনেস, সেই নিরপেক্ষতা, প্রত্যেক রাজনৈতিক দলের প্রত্যেক মানুষের অংশগ্রহণ করার অধিকার বজায় থাকার পরিবেশটা যেন জারি থাকে, এটাই আমরা চাই।